টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশ এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে, তার মধ্যে বাংলাদেশ একটা জিতেছে আর 2টা হেরেছে। প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের এ দলের সাথে, যাকে পাকিস্তান শাহিন বলা হয়। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে আমরা জিতেছি। তৃতীয় ম্যাচ আজকে আমরা পার্থের কাছে হারলাম। পার্থের কাছে হারলাম বলতে পার্থের একটা পাড়ার দল, একাডেমি একটা দল। এই যে টুর্নামেন্টে, এই টুর্নামেন্টে আইসিসির কোনো স্বীকৃতি নেই। এক, দ্বিতীয় কথা হলো যে এই টুর্নামেন্টে আমার কাছে যেটা মনে হয় বা সত্যিকার অর্থে এইটাই যে দেখেন এখানে 11টা টিম খেলতেছে, সেই 11টা টিমের মধ্যে মাত্র বাইরের টিম যদি আপনি হিসাব করেন 3টা, বাংলাদেশের দল, পাকিস্তানের দল এবং নেপাল। নেপাল তো আসলে খেলতেই চাইবে, কারণ হচ্ছে নেপাল অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম নেপালের দল খেলতেছে। আসল কথা হলো যে বাংলাদেশ যে খেলাটা খেললো আজকের কথা বলেন বা এই যে প্রতিটা ম্যাচের কথা, মানে 3টা ম্যাচে আমরা 2টা হারলাম। এই টুর্নামেন্টে বাংলাদেশ যুক্ত হওয়ার জন্য বা বাংলাদেশ যে সফর করবে এর জন্য প্রায় 40 লাখ টাকা খরচ করবে বিসিবি। প্লেন ভাড়া, হোটেল ব্যবস্থাপনা, যাতায়াত সব মিলে 40 লাখ টাকার মতো খরচ করবে বিসিবি যে এই টুর্নামেন্ট খেলতে। অ্যাকচুয়ালি বাংলাদেশ এই দল মানে হচ্ছে বাংলাদেশের এই দলে কিছু সম্ভাবনাময় কিছু খেলোয়াড় আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা জাতীয় দলে একটা সময় খেলেছে বা কিছু 1-2টা ম্যাচ খেলেছে, তারা হয়তো দলের বোঝা হয়ে গেছে বা বিসিবির বোঝা হয়ে গেছে। সেই বোঝা প্লেয়ার গুলোই হয়তো মানে বাড়তি প্লেয়ার বা বোঝা প্লেয়ার বা যাদেরকে এখন টেনে নিয়ে বেড়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি এ দল হওয়া উচিত তো সেই দল যারা জাতীয় দলে যাদেরকে ঢোকানো হবে, কিন্তু সেই জায়গা থেকে নাই। তো এই দল একটা পাড়ার একটা দলের কাছে হেরে গেল। তো 123 রান এখনকার যুগে বা এই টি-20 যুগে 123 রান 20 ওভারে কিছু না। 120 বলে 123 রান, তাও সেটা আবার কি একটা একাডেমি দলের বিপক্ষে। এই টিমের পিছনে আপনি যে 40 লাখ টাকা খরচ করা বা অস্ট্রেলিয়ার মাটিতে যা খেলা, কি লাভই হবে বলেন? তার থেকে আমার মনে হয় যে যদি এই প্রদেশ তাদের সাথে যদি অস্ট্রেলিয়ার এই দলের সাথে কোনো সিরিজ আয়োজন করা যেত তাহলে হয়তো লাভ হতো। গত আলোচনায় বলেছিলাম যে এই যে স্ট্রাইক রেটের ব্যাপারটা, যে জিনিসটা পজিটিভলি হচ্ছে, মানে গত 2 মাসে মোটামুটি হয়েছে। আজকে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে ইনিংসে সর্বোচ্চ রান হচ্ছে আফিফ হোসেনের 49 বলে 42 রান, 4টা 4 আছে। বাংলাদেশের ইনিংসে মোট 3টা 6। দেখেন এখন টি-20 ক্রিকেট মানেই হচ্ছে ছক্কার যুগের খেলা। ছক্কা টি-20 ক্রিকেট মানেই 4 ছক্কার ব্যাপার সেবার। সেই 4 ছক্কার কই বাংলাদেশের টোটাল ইনিংসে 3টা মাত্র ছক্কা আছে। 2টা মেরেছে রাকিবুল হাসান লাস্টে 5 বলে যে 16 রান করছে, এবং আরেকটা মেরেছে মৃত্যুঞ্জয় চৌধুরী। এই যে ব্যাটসম্যান, তার মানে যে এই যে মানে এই দলের টিম যে যাকে বলা হচ্ছে, এই টিমটা জাতীয় দলের একটা ছায়া, এবং সেই ছায়াতে বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটার এবং জাতীয় দলের ক্রিকেটাররা যে খেলা খেললো, এই যে বাংলাদেশ দলের একটা প্রতিচ্ছবি দেখা গেল। তার মানে আপনি এই যে এত টাকা খরচ করে যে টুর্নামেন্টে গেলেন, পাকিস্তানের বিপক্ষে তো হার গেল 79 রানে, এবং নেপালের বিপক্ষে আমরা জিতলাম। ভাই নেপালের বিপক্ষে জিতলাম কিন্তু আমরা বল ভালো করিনি, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। বিশেষ করে মৃত্যুঞ্জয়ের কথা তো ওই আলোচনায় বলেছিলাম। আজকে দেখেন জিসান আলম মোটামুটি গত 2টো ইনিংসে ভালো খেলেছে। আজকে 13 বলে 9 একটা বাউন্ডারি মারতে পারেন। এরপরে মোহাম্মদ নাইম শেখের কি কথা বলবো, যে উনি প্রথম ম্যাচে মনে হয় 5 বলে 4 করছিল, পরের ম্যাচে 17 বলে 25 রান। আজকে আবারও একই কাজ করলো, তিনি 6 বলে 5 রান করছে। তারপরে সাইফ হাসান প্রথম ইনিংসটা ভালো খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, তারপরে আর খুব বেশি ভালো খেলতে পারেনি, 2 বলে 1 রান। যদি আপনি এই হিসাব করেন, তারপরে অঙ্কন 6 বলে 11 বলে 6 রান, নুরুল হাসান সোহান। এই যে নুরুল হাসান সোহান একদম জাতীয় দলের খেলা, এরা আবার কি জাতীয় দলে ঢুকতে পারবে? এইসব টুর্নামেন্ট দিয়ে তো তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদিও আমরা ঠিক আছে দলের এই মানে বোঝা টানা হচ্ছে, তারপরে তো তাদেরকে পরীক্ষা নিরীক্ষার একটা জায়গা থাকে। সেই জায়গাতে নুরুল ইসলাম সোহান ক্যাপ্টেন্সি ভালো, উইকেটের পিছনে ভালো, কিন্তু রান তো দরকার। আপনার দিন শেষে যদি রান না করেন তাহলে তো আর জাতীয় দলে ঢুকতে পারবেন না। কিন্তু 3টা ম্যাচেই ফ্লপ। তারপরে আছে তারপর যা আছে এগুলো আসলে বলার কিছু নাই। কিন্তু রাকিবুল হাসান 5 বলে 16 রান এই করছে। তার মানে আপনি এই যে টুর্নামেন্ট বলেন বা এই টুর্নামেন্টে একটা অস্ট্রেলিয়া একটা প্রাদেশিক একটা টিম, সেই টিমের একটা একাডেমি দল, তার সাথে যদি আপনি না পারেন তাহলে এই দলের প্লেয়াররা আপনি জাতীয় দলের স্বপ্ন কিভাবে দেখেন? বাংলাদেশে বল যে খুব বেশি ভালো বা মন্দ বলা যাবে না। প্রথম দিকে মোটামুটি ভালো, 69 রানে 4 উইকেট, 81 রানে 5টা উইকেট পড়ে গেল।
তারপরেও আসলে কিছু করার নেই। বাংলাদেশের এই যে ব্যাটিং এর ব্যাপারটা, জাতীয় দলের যে ছায়া, গতকাল ব্যাটিং নিয়ে মোটামুটি একটা প্রশংসা করেছিলাম যে না, ব্যাটিং এর স্ট্রাইক রেটের ব্যাপারটা একটু ভালো ছিল, কিন্তু আজকে দেখেন বাংলাদেশের টোটাল যদি আপনি 100 প্লাস মানে স্ট্রাইক রেট আছে 3 জনার। আজকে যে 11 জন বা 10 জন বা 11 জন ব্যাট করছে, তার মধ্যে 3 জনের 100 প্লাস স্ট্রাইক রেট। এক নম্বরে হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী 175, তারপরে আছে রাকিবুল হাসান 5 বলে যে 16 320, এবং হাসান মাহমুদ ওনার 3 বলে 4 রান, তার মানে 133 প্লাস। তার মানে আপনার প্রথম দিকে কোনো ব্যাটসম্যানকে 100-র উপরে কোনো স্ট্রাইক রেট নেই। আপনার প্রথম সারির 8 জন ব্যাটসম্যানের যদি চিন্তা করেন, 7 জনও চিন্তা করেন, তাদের 100-র উপরে কোনো স্ট্রাইক রেট নেই। তাহলে এই টুর্নামেন্ট দিয়ে বা এই দল দিয়ে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে ভালো কিছু হবে? বা এই দলের যারা প্লেয়ার, যারা অস্ট্রেলিয়ার মতো একটা একাডেমি দলের, যারা অস্ট্রেলিয়ার মতো একটা একাডেমি দলের সাথে যাদের স্ট্রাইক রেট যদি 100 প্লাস কেউ না করতে পারে, তাহলে তো সেই প্লেয়ারকে অবশ্যই এনামুল হক বিজয়ের মতোই হয়তো তারা নির্বাচকরা ধরে নেবে যে তাকে আর সুযোগ দেওয়া যাবে না। তাহলে এই দলের বোঝা হবে, এই দল মানে বাইরের দেশে হয়তো তারা পরবর্তীতে জাতীয় দলে ঢোকার জন্য একটা সুযোগ খোঁজে, আর আমাদের দেশে এই দল মানে হচ্ছে জাতীয় দলের বা ক্রিকেট বোর্ডের একটা বোঝা হয়ে যাচ্ছে।